স্বৈরাচার পতন দিবস আজ। গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ, দেশে ফিরে আসায় গণতন্ত্রের পথ চলা। নির্বাচনের আগে অনিশ্চয়তায় দুলছে দেশের পর্যটন খাত, ছাড় অফারে টিকে থাকার চেষ্টা ব্যবসায়ীদের। জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীতে জাতীয় সমাবেশ, দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের বিতর্কিত আদেশ নতুন করে আলোচনায়। এবং গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ড্র করেও জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। আজ 6 ডিসেম্বর, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। 1990 সালে এই দিনে তৎকালীন সামরিক শাসক এইচ.এম. এরশাদ গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে অস্থায়ী সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে 9 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে এবং দেশ আবারও গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে। এরশাদ 1982 সালের 24শে মার্চ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেছিলেন। তার দীর্ঘ শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন বামপন্থী দল আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে ডক্টর শামসুল আলম খান মিলন, নূর হোসেন সহ বহু মানুষ জীবন উৎসর্গ করেন। 1990 সালের 21শে নভেম্বর আন্দোলন তীব্র আকার নিলে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, বিএনপির নেতৃত্বে 7 দল এবং 5টি বামপন্থী দল যৌথ রূপরেখা ঘোষণা করে। যদিও জামায়াতে ইসলামী ওই 3 জোটের বাইরে ছিল, তারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেয়। বিএনপি দিনটিকে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার মিলিত শক্তিতে 6 ডিসেম্বর স্বৈরাচার পরাজিত হয় এবং গণতন্ত্র মুক্ত হয়। দেশে শীতকালীন পর্যটন মৌসুম শুরু হলেও যাতায়াত ভোগান্তি ও বিধি নিষেধের কারণে সিলেট ও সেন্ট মার্টিনমুখী ভ্রমণ কমেছে। বিপরীতে ভিড় বাড়ছে কক্সবাজার, পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে। নির্বাচনী উত্তাপ বাড়লে পর্যটন খাতের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশে শীতকালীন পর্যটন মৌসুম শুরু হতেই ভ্রমণ পিপাসুরা ছুটছেন কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে। নতুন আকর্ষণ তৈরি হয়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনে। তবে যাতায়াত ভোগান্তি ও বিধি নিষেধের কারণে সেন্ট মার্টিন ও সিলেটমুখী ভ্রমণ কমেছে উল্লেখযোগ্যভাবে। নির্বাচনী উত্তাপ বাড়লে জানুয়ারি থেকে পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। গেল বছরের অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সেন্ট মার্টিনে 9 মাসের নিষেধাজ্ঞা পর্যটনে বড় ধাক্কা দেয়। এবারও ঝুঁকি থাকলেও ব্যবসায়ীরা ছাড় অফার দিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা করছেন। কক্সবাজার, সেন্ট মার্টিনে প্রায় 500 হোটেল রিসোর্ট 20 থেকে 50% ছাড় দিচ্ছে। ডিসেম্বর জুড়ে পর্যটক বাড়লে এ ছাড় কমতে পারে। সেন্ট মার্টিনে 1 ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে 9 মাসের বিধিনিষেধ। ফলে পর্যটকরা জানুয়ারি শেষ পর্যন্তই সেখানে রাত যাপনের সুযোগ পাবেন। অন্যদিকে পার্বত্য জেলার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পর্যটক উপস্থিতি এখনই বাড়তে শুরু করেছে। হোটেল রিসোর্টগুলো বিশেষ ছাড় দিচ্ছে। তবে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ কমেছে। ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নির্মাণ কাজ, যানজট, ট্রেনের টিকিট সংকট ও উচ্চ বিমান ভাড়া পর্যটকদের নিরুৎসাহিত করছে। এদিকে নতুন গন্তব্য হিসেবে সুন্দরবনে ভ্রমণ বাড়ছে ধারাবাহিকভাবে। 2 রাত 3 দিনের ক্রুজ প্যাকেজে জনপ্রতি 10 থেকে 25 হাজার টাকায় সুন্দরবন ঘোরার সুযোগ মিলছে। বর্তমানে অর্ধশতাধিক জাহাজ নিয়মিত চলাচল করছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, আপনাকে ধন্যবাদ।
আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে শীতকালীন পর্যটন মৌসুমে কিন্তু কক্সবাজার পাহাড় এবং সুন্দরবনে ভ্রমণের আগ্রহ বেড়েছে পর্যটকদের, কিন্তু আমরা বিপরীতে দেখতে পাই সিলেট এবং সেন্ট মার্টিনে পর্যটকদের আগ্রহটা অনেকাংশে কমে গেছে। এর পেছনের মূল কারণগুলো কি, এবং আরেকটু জানতে চাইবো যে যাতায়াত সংকট, বিধি নিষেধ নাকি অবকাঠামো, এই তিনটির আসলে কোনটি বেশি প্রভাব ফেলছে এই বিমুখতায়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে। আপনার কক্সবাজারের হোটেলগুলোতে আপনার সিট আগে যে অফার দেওয়া হতো যে আপনার যারা যাবে পর্যটকদের 20% থেকে 50% পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হতো হোটেল ভাড়া, রিসোর্ট, অন্যান্য ইয়াতে সুযোগ সুবিধায়। এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। তো ব্যবসায়ীদের যেটা জানিয়েছে যে ইতিমধ্যে পর্যটনের চাপ ভালোই পড়েছে। ডিসেম্বরের 15 তারিখ থেকে হচ্ছে ফুলদমে বা মানে কক্সবাজার হচ্ছে পাগলার অবস্থা থাকবে না, এরকম হবে অবস্থাটা। কিন্তু আমরা দেখেছি যে আপনার কক্সবাজারে যদি পর্যটন বেরো থাকে, আপনার অন্যদিকে কিন্তু আপনার সিলেটে পর্যটন কিন্তু এবার যাচ্ছে না বললেই চলে। এর প্রধান সমস্যাটা হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থাটা একটা বড় একটা সমস্যা। গত কয়েক বছর ধরে ঢাকা সিলেট মহাসড়কে আপনার রাস্তা সংস্কারের কাজ চলছে। এই সংস্কার কাজের কারণে আপনার সড়ক পথে যারা সিলেট যাবেন তাদের কিন্তু সেই পর্যটকরা যাচ্ছে না। আবার আকাশপথে যারা যেতে চান সেটা কিন্তু অনেকটা ব্যয়বহুল, খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু এখন সিলেট পথেও কেউ যাচ্ছে না। তো এই অবস্থার সামনে যে পর্যটন মৌসুমটা আসছে, তো এই মৌসুমটাকে কেন্দ্র করে আপনার সিলেটের যারা আগে সিলেট নিয়মিত যেতেন বা যাওয়ার ইচ্ছে ছিল তারা কিন্তু এখন হয় কক্সবাজার অথবা সেন্ট মার্টিন আছে, বিকল্প পথে সবাই সুন্দরবনের দিকেও অনেকটাই কিন্তু আপনার যাতায়াত বাড়ছে। সুন্দরবনটা একটা পর্যটনের নতুন একটা গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সুন্দরবনের যারা পর্যটকদের নিয়ে ব্যবসা পরিচালনা করে, গাইড হিসেবে কাজ করে, এবং এখানে বিভিন্ন শিপ যায়, কিন্তু আপনার 60-70টার মতো শিপ আছে যারা হচ্ছে নিয়মিত পর্যটকদের নিয়ে হচ্ছে সেখানে ভ্রমণ করে। তো তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছে যে কক্সবাজারের বিকল্প হিসাবে ধরেন আপনি একবার কক্সবাজার গিয়েছেন, আবার কক্সবাজার যাবেন, কবার যাবেন, কিন্তু নতুন কিছু তো চায়। তো নতুন কিছু হিসাবে সুন্দরবনটা কিন্তু সামনে গত 5-7 বছরে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। এখন ওখানের যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তাদের একটা দাবি হচ্ছে যে সরকারের যদি আরো পর্যটনকে পর্যটক বান্ধব করার জন্য আরো বেশ কিছু উদ্যোগ নেয়, তাহলে হয়তো সুন্দরবনটা আরো সামনে পর্যটক বান্ধব আরো সুন্দরভাবে হতে পারে। একদমই তাই। এবং সেন্ট মার্টিনের ব্যাপারে একটু কথা বলতে চাইবো যে 9 মাসের একটা নিষেধাজ্ঞা বা সীমিত ভ্রমণ নীতির কারণে এটা আসলে পর্যটন শিল্পে কতটা প্রভাব ফেলেছে। এই যে ডিসেম্বর এবং জানুয়ারিতে ওপেন সিজন বলি আমরা, ডিসেম্বর জানুয়ারিতে এখন ওপেন থাকবে সেন্ট মার্টিন, এই 2 মাসে কি পুষিয়ে নেওয়া সম্ভব এই ক্ষতি? আপনি জানেন যে বছরে 12 মাসের মধ্যে আপনার 9 মাসে কিন্তু সেন্ট মার্টিনে গত 1 বছর নিষিদ্ধ ছিল যে এই 9 মাস সেন্ট মার্টিনে কোনো পর্যটক যেতে পারবে না। স্থানীয় হোটেল ব্যবসা থেকে শুরু করে কিন্তু সব কিছুই বন্ধ ছিল। এর মধ্যে সরকার যে 3 মাস, বাকি 3 মাস চালু রেখেছে, যে 3 মাস পর্যটক যেতে পারবে। এর মধ্যে নভেম্বর মাসে ছিল যে আপনি সকালে যাবেন, বিকালে চলে আসতে হবে, রাত্রে সেখানে রাত্রি যাপন করা যাবে না। তো ওই নভেম্বর মাসে কিন্তু আমরা ওইখানে পর্যটক জানেই বললেই চলে। কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা দেখেছি যে আপনার পর্যটক যাওয়া শুরু করেছে। দিনে 2000 পর্যটক এখন সেখানে যাওয়ার অনুমতি আছে, সেজন্য ট্রাভেল পাস নিতে হয়। এবং আগামী 31 জানুয়ারি পর্যন্ত তারা সেখানে যেতে পারবে। এরপর কিন্তু আবার 9 মাসের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞায় কিন্তু সেই নিষেধাজ্ঞা বেড়াজাল আটকে যাবে। একটা বিষয় যে আপনার যারা কক্সবাজার যায়, বিশেষ করে নতুন যারা যায় বা আগে গেছে, তাদের অন্যতম একটা গন্তব্য থাকে যে সেন্ট মার্টিনে যাওয়া। তো এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু ওই পর্যটকরা সেন্ট মার্টিন পর্যন্ত যেতে পারছে না, তাই সেই অপূর্ণতাটা কিন্তু থেকেই যাচ্ছে। তো তারা আবার চেষ্টা করছে যে যাওয়ার। এখন স্থানীয় ব্যবসায়ীদেরও দাবি যে সারা বছরই এটি খোলা রাখা হোক, দরকার আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হোক, যে পরিবেশের যেহেতু ক্ষতি না করে। সরকার কিন্তু এখানে পরিবেশটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন যেমন আপনার দিনে 2000 লোক যায়, সারা বছর আপনার যদি সেটা খোলা রেখে আপনি দিনে 500 দেন, যেটা সীমিত আকারে দিবেন লোকজন, তারপর যদি সারা বছর চলে, ওইখানে যারা ব্যবসায়ী আছে, স্থানীয় পর্যায়ে যারা স্থানীয় বাসিন্দা আছে, যাদের জীবিকা পর্যটন কেন্দ্রিক, তারা কিন্তু ব্যবসাটা চালিয়ে যেতে পারে। একদমই তাই। তো পর্যটকদেরও একটা দাবি যে না, সারা বছরই চালু রাখা হোক, দরকার বিধিনিষেধ আরো ভালোভাবে প্রয়োগ করা হোক, যেহেতু সেখানে সেখানে কোনো পরিবেশের যেহেতু কোনো ভারসাম্য বিনষ্ট না হয়, সেটা আরো গুরুত্ব দিয়ে যেহেতু সরকার
বাস্তবায়ন করে, সেটা করলে আরো ভালো হবে বলে মনে করে পর্যটকরা। একদমই তাই। এবং এখানে একটু বলতে চাইবো যে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক যে অস্থিরতাটা চলছে এবং রাজনীতির মাঠে যে উত্তাপ চলছে, এটা আসলে শীতকালীন পর্যটন খাতে কি ধরনের প্রভাব ফেলছে? ব্যবসায়ীরা কতটুকু প্রস্তুত এবং ট্যুর অপারেটররা কি ধরনের আশঙ্কা করছেন? আপনি জানেন যে বিগত বছরগুলোতে আমরা যদি 14, 18, এরপর 24-এর নির্বাচন যদি দেখি, যে জাতীয় নির্বাচনগুলোতে, সেখানে তখন কিন্তু আপনার প্রত্যেকটা নির্বাচনই কিন্তু ডিসেম্বর জানুয়ারি কেন্দ্রিক হয়েছে। এবারও আমরা আসন্ন যে নির্বাচন দেখছি সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আপনার কিছুদিনের মধ্যে তফসিল ঘোষণা করবে। এর মধ্যে পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলো তো আপনাদের দেশের যে কালচার, বাসে অগ্নিসংযোগ করা, রাস্তাঘাটে হরতাল অবরোধ করা, এইগুলো কিন্তু আপনার পর্যটনে বড় একটা প্রভাব ফেলে। একদম। এখন পর্যটনের যারা ব্যবসায়ী আছে তারা হচ্ছে সব কিছুই অন্যান্য বছরের মতো আয়োজন ঠিক আছে, যে কি পরিমাণ পর্যটক এবার আসবে, কেমন ব্যবসা হবে, তারা কিন্তু সব প্রস্তুতি নিয়ে রাখছে। কিন্তু তাদের মনে এটাও শঙ্কা যে বিগত বছরগুলোতে যখনই নির্বাচনের মৌসুমে আপনার নির্বাচনের সময়টাতে আপনার পর্যটন মৌসুমে ব্যাপক একটা নেতিবাচক প্রভাব ফেলে। এবারও তারা সেই আশঙ্কা করে রাখছেন। তবে তাদের ধারণা এখন পর্যন্ত দেশের পরিস্থিতি যেটুকু স্বাভাবিক আছে, হয়তো সামনের দিনগুলোতে সেটা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে হয়তো পর্যটন ব্যবসা কোনো ক্ষতি হবে না, তারা প্রত্যাশার চেয়ে ভালো কিছু করতে পারবেন। তবে তারপরও সেই আশঙ্কাটা থেকে যায় যে আসলে কি হবে বা কি হচ্ছে। একদমই তাই। দেশের এই পরিস্থিতিতে আসলে হয়তো অনেকে চাইলেও যেতে পারে না এরকম কোনো সিচুয়েশনে। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে আপনি কথা বলছিলেন সিলেটের সড়কের ব্যাপারটা নিয়ে, যে মহাসড়কে ভাঙাচোরা অবস্থা বা মহাসড়ক ঠিক করার কাজ চলছে। সিলেটের পর্যটন খাতে একের পর কেন বাধা এরকম আসছে, এবং মহাসড়কের কাজ, যানজট, বিমান ভাড়া এবং ট্রেনের টিকিট সংকটেরও একটা ব্যাপার আমরা শুনেছি। এই সব সমাধান আসলে সমাধানটা কি? সমাধানটা আসলে সবচেয়ে বড় সমাধান হচ্ছে আমাদের সিলেটে যে পরিমাণ পর্যটক যায়, যদি বছরে আপনার 1 লাখ পর্যটক যায়, এর মধ্যে দেখবেন যে আপনি 80,000-ই যায় হচ্ছে সড়ক পথে বা ট্রেনেও যায়, আবার বিমানও যায়, কিন্তু সেইগুলোর পরিমাণটা অনেকটাই কম। ট্রেনের টিকিটই পাওয়া যায় না। ট্রেনের টিকিট কাটতে গেলে আপনার অনলাইনে ঢুকে টিকিট নিয়মিত পাওয়া যায় না, যার কারণে হচ্ছে বাসের টিকিটটা খুব সহজেই পাওয়া যায়। যাত্রীরা বেশিরভাগই হচ্ছে বাসে যাতায়াত করতেন। সিলেটে যোগাযোগ ব্যবস্থার জন্য আপনার এসি বাসের বিভিন্ন প্রতিষ্ঠানের কোম্পানির এসি বাসও কিন্তু এখন যাতায়াত করে, অনেক ভালো ভালো এসি বাস। তো এই রাস্তাঘাট যদি সংস্কার হয়ে যায় দেন তখন হচ্ছে সিলেটের এই ট্যুরিজম খাতটা আরও ভালো হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যে 5টা যদি আমরা বড় ট্যুরিজম এরিয়া ধরি, 5টার মধ্যে সিলেটও কিন্তু অন্যতম একটা। তো এই জায়গাটা গত কয়েক বছর ধরে কিন্তু ক্রমান্বয়ে পিছিয়ে গেছে, শুধু যোগাযোগ ব্যবস্থাটার হচ্ছে এই অবনতির কারণে। সেক্ষেত্রে আরেকটা করতে পারে সরকার, হয়তো এখন এই ট্যুরিস্ট মৌসুমকে কেন্দ্র করে যদি এমনও হতে পারে যে আপনার টিকিট, রেলের টিকিট যদি অনেকটা ইজি করে দিতে পারে বা রেলের কোচ যদি সেখানে বাড়াতে পারে, হয়তো সেই ইয়াটাও কেটে যাবে। অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষ আরও আগ্রহ হবে যেন সিলেটে বেড়াতে যাওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আপনার শুধু তো সিলেট গেলে হবে না, সিলেট থেকে আপনি জাফলং যাবেন, জৈন্তাপুর যাবেন, অন্যান্য যেই ট্যুরিস্ট ইয়াগুলো আছে, এরিয়াগুলো আছে, সেখানে যেতে গেলে কিন্তু সেই সড়কগুলো ভাঙ্গা। অর্থাৎ গত 2024-এর আগস্টের পর থেকে এখন পর্যন্ত অনেক সড়ক, মহাসড়কে কিন্তু আপনার ওই যেগুলো আগে টেন্ডার হয়েছিল এই গণঅভ্যুত্থানের পরে, সেই আগের যারা আওয়ামীপন্থী ঠিকাদার ছিল তারা কাজ ফেলে পালিয়ে গেছে। অনেক জায়গায় হচ্ছে টেন্ডার স্থগিত আছে, আগে যারা টেন্ডার পেয়েছিল তাদেরকে এখন কাজ করতে দিচ্ছে না। এরকম পরিস্থিতির কারণে কিন্তু আপনার কাজগুলো দেরি হচ্ছে বলে আমরা জানি। তো এটা সরকার চাইলে আবার খুব সহজে কিন্তু সেটা সমাধান করতে পারে। আবার সমাধান করতে এখন যদি শুরু করে শেষ করতে তো 6 মাস 1 বছর লেগে যাবে। এক পর্যটন মৌসুম যে আরেক পর্যটন মৌসুম চলে আসবে, এই অবস্থা। তারপর যত দ্রুত যদি যেটা সমাধান করতে পারে, হয়তো দেশের পর্যটকদের জন্য, ওই অঞ্চলের মানুষের জন্য, যারা ঢাকা যাতায়াত করে তাদের জন্য অনেকটা উপকার হবে। একদমই তাই। এবং আপনি বলছিলেন আমাদের দেশের নতুন পর্যটন গন্তব্যস্থল হিসেবে সুন্দরবনের নাম, সুন্দরবনের উত্থান হয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে প্যাকেজ ট্যুর, ক্রুজ বা স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব আসলে কতটা, এবং সরকারের নীতি কি আসলেই বাস্তবসম্মত নীতি, বা নাকি এখানে আরো কোনো সমন্বয়ের দরকার আছে সরকারের? সুন্দরবন কেন্দ্রিক এখন পর্যন্ত কোনো নীতিমালা তৈরি করা হয়নি যে এই এলাকাটা পর্যটন এরিয়া, এখানে এই বিধিনিষেধ আছে, এরকম কোনো পর্যটন নীতিমালা এখনো তৈরি হয়নি, এটা আমরা জানি। যার কারণে হচ্ছে স্থানীয় পর্যায়ে যারা এখন ট্যুর অপারেটর আছে, পর্যটক যাচ্ছে, তারা নিজ উদ্যোগী কিন্তু সেগুলো পরিচালনা করছে। তারপরেও হচ্ছে
আমাদের দেশের ট্যুরিস্ট পুলিশ যারা আছে তারা বিভিন্ন গাইডলাইন দেওয়া, সহযোগিতা করা সেটা করছে। আর এই পেশাটাতে সুন্দরবন কেন্দ্রিক গত 5 বছরে আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি যে প্রায় 1.5 লাখ মানুষ হচ্ছে এই পর্যটন খাতের সঙ্গে জড়িত হয়েছে, এখানে কর্মসংস্থান তাদের তৈরি হয়েছে। এটা কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট মানুষের, যে তাদের একটা কর্মসংস্থান তৈরি হলো। আর যদি সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে, আরও কয়েক লাখ মানুষের এই ট্যুরিজমের সঙ্গে, ট্যুরিস্ট সার্ভিসের সঙ্গে হচ্ছে যারা জড়িত হবে, তাদের কর্মসংস্থান তৈরি হবে। অর্থাৎ আপনি ট্যুরিজমের জন্য কিছু করলে আপনার পরবর্তীতে কিন্তু সেটা কর্মসংস্থানে তৈরি হচ্ছে। আপনি সরাসরি চাকরি দিতে পারছেন না, কিন্তু আপনি যখন একটা ট্যুরিজম এরিয়া ঘোষণা করবেন, তখন কিন্তু ট্যুরিস্ট যখন যাবে ওই এলাকার যাদের হচ্ছে স্থানীয় আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটা কিন্তু দেশ এবং ট্যুরিজম সবার জন্যই উন্নয়ন হচ্ছে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে বেশ কয়েকদিন ধরে উৎসুক জনতার ভিড় ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল প্রাঙ্গণে। শনিবার সকালে ভিড় কিছুটা কম। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার সিফাত আল ফাহিম। সেখানকার সর্বশেষ আপডেট জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে। যদি একটু জানিয়ে দেই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। অন্যদিকটা আমরা আসলে কালকে দেখেছি যে সকাল 10টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তিনি দেশে এসেছেন এবং তিনি দেশে এসে সরাসরি এই হসপিটালটিতে এসে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং আমরা আরও যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হতে পারে। এবং লন্ডন নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি যে কাতার কর্তৃক একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল গতকালকে, তবে সেটি যান্ত্রিক ত্রুটির জন্য দেশে আসতে পারেনি। তবে আজকে আবারও কাতার সরকার কর্তৃক জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল অর্থাৎ রবিবারে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এবং এদিকটায় যদি আরেকটু বলি, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে গত দিনের ন্যায় এখনও কিন্তু জোরদার রয়েছে এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা। এবং আমরা আরও যতটুকু জানতে পেরেছি, আজকে রাতে হয়তোবা বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে একটি মেডিকেল বোর্ডের মিটিংয়ের কথা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা আগামীকালকেই তার সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে লন্ডনে। এবং এটিই ছিল রাজধানী এভার কেয়ার হসপিটাল থেকে এর সর্বশেষ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সিফাত আল ফাহিম। চলে যাচ্ছি অন্যান্য খবরে। জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে 5 দফা দাবি উপস্থাপন করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাষ্ট্রের উন্নয়ন ও সেবা কার্যক্রম সচল রাখতে কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির সতর্ক বার্তা দেন সংগঠনের নেতারা। আজ 6 ডিসেম্বর, মেহেরপুর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী মেহেরপুর থেকে পলায়ন করে মুক্ত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর সহ পুরো জেলা। দিনটিকে ঘিরে মেহেরপুরে এখনো উজ্জ্বল স্মৃতি বহন করছে বিজয়ের সেই সকাল। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আজ মেহেরপুর মুক্ত দিবস। 1971 সালের 6 ডিসেম্বর ভোরেই হানাদার মুক্ত ঘোষণা করা হয় পুরো জেলা। তার আগের দিন বিকেলে বিভিন্ন দিক থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর সমন্বিত আক্রমণ শুরু করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হয় মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামনদিতে। মুক্তিযোদ্ধাদের প্রবল আঘাতে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাক সেনারা। মুক্তিযোদ্ধারা আব্দুর রশিদ জানান, প্রশিক্ষণ শেষে ভারতের ক্যাম্পগুলো থেকে ফিরে এসে সংগঠিত গেরিলা আক্রমণেই দুর্বল হয়ে পড়ে হানাদাররা। 5 ডিসেম্বরের আক্রমণ ছিল জেলার মুক্তির নির্ণায়ক মুহূর্ত। 5 তারিখের দিনগত রাত্রিতে আমরা কিন্তু অনেক আগেই ভেতরে ঢুকে গেছি। মেহেরপুর থেকে চলে গেছি ভেতরে বারাদির ওই সাইডে। 5 দিন 1 তারিখ থেকে ধরেন 5 তারিখ পর্যন্ত
6 তারিখে আমরা রাত্রিতে ওখানে বাধা দিয়েছি, চুয়াডাঙ্গায় গিয়েছি। বীর মুক্তিযোদ্ধা মাহবুব হক বলেন, রাতেই কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার দিকে পিছু হটে হানাদাররা। খলিশাকুণ্ডি হয়ে পালানোর পথে ধ্বংস করে যায় আমঝুপি দিন দত্ত ব্রিজ, ওয়াপদা অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। 6 ডিসেম্বর সকালে মেহেরপুরে আর কোনো পাকিস্তানি সেনার অস্তিত্ব ছিল না। মুক্ত হয় পুরো জেলা। প্রথমেই আমাদের মোনাখালী একটা যুদ্ধ হয় পাকিস্তানের সাথে। মোনাখালী যুদ্ধ হওয়ার পরে ওনারা এখান থেকে হটে যায়। বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু জানান, 6 ডিসেম্বরের সকাল ছিল জীবনের শ্রেষ্ঠ আনন্দ। পতাকা উড়ানো, মিষ্টি বিতরণ, উল্লাস সব মিলিয়ে উৎসবের জেলা হয়ে ওঠে পুরো মেহেরপুর। দেশকে দুর্নীতি অনিয়ম মুক্ত দেখতে চান তিনি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেটা বাস্তবায়ন হয়নি। আমরা চেয়েছিলাম একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশের সকল মানুষ নিরাপত্তা পাবে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুল আলম জানান, স্বাধীনতার অর্জন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের কোনো দাবি দেওয়া ছিল, কিন্তু আমরা দেশকে স্বাধীন করব, পাক বাহিনীকে আমরা পরাজ করি। এই 6 ডিসেম্বর আমরা মেহেরপুরকে জেলাকে মুক্ত করি। রক্তঝরা লড়াই, ত্যাগ আর প্রতিরোধের সেই ইতিহাস আজও মেহেরপুরবাসীর হৃদয়ে অম্লান। বিজয়ের উল্লাসে ভরা সেই 6 ডিসেম্বর নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে আজও। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকা জোগাড় করতে 2 বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজায় এক কিশোর। এই ঘটনায় শনিবার 3 কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতারের পর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার কিশোরের বাবা জানান, 8ম শ্রেণীর তার সন্তান বখাটে বন্ধু-বান্ধবের প্রভাবে পড়ে এই পরিকল্পনা করে। মোবাইল কিনে গেম খেলার জন্যই তারা নাটক সাজায়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2,75,000 টাকা ও 2 ভরি স্বর্ণ। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত 24শে নভেম্বর কাঞ্চন এলাকায় দিনে দুপুরে ওই কিশোরের হাত পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে 10 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণ লুটের অভিযোগে মামলা হয়। তবে শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরের বন্ধু নতুন মোবাইল কেনায় সন্দেহ হয় পরিবারের। টাকার উৎস জানতে চাইলে বিষয়টি ফাঁস হয়ে যায়। স্থানীয়রা 3 জনকে আটক করলে তারা ডাকাতির পুরো ঘটনায় স্বীকার করে। উদ্ধার করা হয় 2,78,000 টাকা ও 2 ভরি স্বর্ণালংকার। Mr. Noodles, amazing taste. 10 বছরের অসুস্থ শিশু বাইজিদের চিকিৎসার জন্য কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। দিনমজুর বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়লে বাইজিদের হাঁটা বন্ধ হয়ে যায়। পরে গুড নেইবার্স বাংলাদেশের সহায়তায় চিকিৎসা পেতে শুরু করে শিশুটি। শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের পর্যটন পার্ক মাঠে বাইজিদের চিকিৎসার অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করে সংস্থাটি। কনসার্টে স্থানীয় পর্যটক এবং সংস্থাটির প্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বাইজিদ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের বাসিন্দা চান মিয়া শিরিন দম্পতির সন্তান। জানা গেছে, সবার সহযোগিতায় প্রায় 30,000 টাকা অনুদান পায় বাইজিদ। পরে আরও 20,000 টাকা যোগ করে সংস্থাটি 50,000 টাকা তুলে দেয় বাইজিদের মায়ের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। বাইজিদের মা শিরিন আক্তার জানায়, বাম পায়ে আঘাত লেগে গোড়ালি ভেঙে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। সন্তানের অসুস্থতার চেয়ে মায়ের কাছে আর কিছুই কষ্টের থাকতে পারে না। তাই আজকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। গুড নেইবার্সকে ধন্যবাদ দিয়ে সবার কাছে ছেলের জন্য দোয়া চান তিনি। এবং এই বাইজি এই ধরনের স্টেজে এসে আবার যেন বলতে পারে যে ইয়েস, আপনাদের সহযোগিতায় আমি ডাক্তার হয়েছি। আমরা সেই পর্যন্ত বাইজিদের সাথে থাকতে চাই। লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর 2 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে দিনব্যাপী 5 শতাধিক মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, চক্ষু ও ডায়াবেটিক রোগীকে চিকিৎসা দেওয়া হবে। শনিবার সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চর রুহিতা ইউনিয়নের জামায়াতের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে।
চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। রুহুল আমিন ভূঁইয়া বলেন, জামায়াত ইসলাম মানবিক সেবায় নিয়োজিত একটি আদর্শ ইসলামী সংগঠন। আমাদের ভিশনের শুরুর লাইনটি হলো মানবতার সেবা। মানবতার সেবা, দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই 3টি কথা নিয়ে জামায়াত ইসলামের ভিশন। এর মধ্যে শুরুটাই হলো মানবতার সেবা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার নিয়ে শুনানি করতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনে অবৈধভাবে বসবাসকারী পিতামাতার সন্তানদের নাগরিকত্ব বন্ধের আদেশ জারি করেছিলেন, যা পরে কিছু নিম্ন আদালতে আটকা পড়ে। সুপ্রিম কোর্টের শুনানির তারিখ এখনো ঠিক হয়নি এবং রায় পেতে মাস সময় লাগবে। আদালতের সিদ্ধান্ত যাই হোক, এটি অভিবাসন নীতি ও আমেরিকান সিটিজেনশিপের উপর প্রভাব ফেলবে। প্রায় 100 বছর ধরে সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব পাওয়া যায়, তবে কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ট্রাম্পের আদেশের উদ্দেশ্য ছিল অবৈধ বা অস্থায়ী ভিসাধারী পিতামাতার সন্তানদের জন্মগত নাগরিকত্ব বাতিল করা। 2016 সালে প্রায় 2.5 লাখ শিশু জন্ম নিয়েছিল, যার বাবা মা বৈধ অভিবাসী ছিলেন না। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিল হলে 2045 সালের মধ্যে অননুমোদিত জনসংখ্যা আরও কয়েক মিলিয়ন বাড়তে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পাঁচশো 31 রানের লক্ষ্য টপকানো কঠিন হলেও ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের লড়াই দর্শককে মুগ্ধ করেছে। চতুর্থ দিন সফরকারীরা 72 রানে 4 উইকেট হারিয়ে বিপদে ছিল। তখনই অধিনায়ক শাই হোপ ও জাস্টিন গ্রিফসের 140 রানের জুটি দিন শেষ করল। হোপ 116 ও গ্রিফস অপরাজিত 55 রানে ছিলেন। পঞ্চম দিনে 319 রান তাড়া করতে নেমে হোপ 140 রানে ক্যাচ দেন। দলের পঞ্চম উইকেট পড়ে 268 রানে। এরপর 277 ও 279 রানে দ্রুত 2 উইকেট হারলেও গ্রিফস ও কেমার রোজ 180 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কিউইদের জয় স্বপ্ন ভেঙে দেন। গ্রিফস 388 বলে অপরাজিত 202 রান করেন। রোজ 233 বলে 58 রানের ইনিংস খেলেন। 6 উইকেটে 457 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ড্র করে। গ্রিফসের 202 ও 2 উইকেট তাকে ম্যাচ সেরা করে। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি সর্বোচ্চ 3 উইকেট নেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড 231 ও দ্বিতীয় ইনিংসে 466 রান সংগ্রহ করলেও জয় হয়নি তাদের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বৈরাচার পতন দিবস আজ। গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ, দেশে ফিরে আসে গণতন্ত্রের পথ চলা। নির্বাচনের আগে অনিশ্চয়তায় দুলছে দেশের পর্যটন খাত, ছাড় অফারে টিকে থাকার চেষ্টা ব্যবসায়ীদের। জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীতে জাতীয় সমাবেশ, দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের বিতর্কিত আদেশ নতুন করে আলোচনায়। এবং গ্রিফসের ডাবল সেঞ্চুরিতে ড্র করেও জয়ের স্বাদ পেল না ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।